So by definition, Fournier's gangrene is a synergistic polymicrobial necrotizing fasciitis. কথাগুলো একটু খেয়াল করো। Synergistic. What do we mean by synergistic? একসাথে পাঁচজন আছে, এ অপরকে সাহায্য করছে, ও অপরকে সাহায্য করছে, ফলে কমন কাজের জন্য একজন আরেকজনকে শেয়ার করছে। এইটাকে বলা হয় সিনার্জিস্টিক ওয়ার্ক। তোমরা পাঁচজন একটা কাজে লেগেছো, আমি একটু কাজ করলাম, আমি সাহায্য করলাম ওকে, ও আর একটু আগালো, এইভাবে করে একটা কাজ শেষ হলো। এটা হলো সিনার্জিস্টিক ওয়ার্ক বলে। মনে থাকবে? বসো। তাহলে এখানে আমরা বলছি যে পলিমাইক্রোবিয়াল, তার অনেকগুলো অর্গানিজম থাকছে। সিনার্জিস্টিক নেক্রোটাইজিং ফাসাইটিস অফ দি পেরিনিয়াম অ্যান্ড জেনিটালিয়া। ও কিন্তু অন্য জায়গায় হয় কিন্তু খুব কম, বাট ওর কমন অ্যাফেকশান হচ্ছে জেনিটালিয়া অ্যান্ড স্কুটাম, পেরিনিয়াম। তাহলে যদি ডেফিনেশন জিজ্ঞাসা করা হয় হোয়াট ডু মিন বাই ফর্নিয়ার্স গ্যাংগ্রিন, ইউ শুড হ্যাভ টু সে দ্যাট ইট ইজ এ পলিমাইক্রোবিয়াল সিনার্জিস্টিক নেক্রোটাইজিং ফাসাইটিস। তাহলে ও ফাসার ভিতরে ইনফ্লামেশনটা হয় এবং সেখানে নেক্রোসিস হয়। এই ডেফিনেশনের সাথে ওর ঘটনাগুলোর সব কিছু সম্পৃক্ত। যেহেতু পেরিনিয়াম এবং স্কুটাল স্কিনে ওর মানে আক্রমণের জায়গা, সেই জায়গাটুকু আমরা একটু দেখে নেই। দি 5 ফাসার প্লেনস দ্যাট ক্যান বি অ্যাফেক্টেড, মানে এই যে ফর্নিয়ার্স গ্যাংগ্রিনে 5টা ফাসা, পেরিনিয়াল রিজনে ফাসা আছে কিন্তু 5টা। তোমরা হয়তো কিভাবে পড়েছো আর আমরা এখানে কিভাবে বলছি এটা মিলাই নাও অ্যানাটমি নলেজের সাথে। একটা আছে কি কোলিস ফাসা, ডার্টোস ফাসা, বাক্স ফাসা, স্কার্পাস ফাসা অ্যান্ড ক্যাম্পার্স ফাসা। কোলিস ফাসা, ডার্টোস ফাসা, বাক্স ফাসা, স্কার্পাস ফাসা অ্যান্ড ক্যাম্পার্স ফাসা। এটা 5টা নাম আছে, 5 জায়গাতে আসে নাই। একটা ফাসা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে এবং এই অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশন প্লেস ওয়াইজ এক এক রকম নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে আমরা যে একটা স্যাজিটাল সেকশন দেখানো হয়েছে তাতে কি কি দেখানো হয়েছে, হ্যাভ ইউ আন্ডারস্টুড? দিস ওয়ান ইজ দি ব্লাডার, এটা হলো সিম্পাইসিস পিউপিস, এটা হলো প্রোস্টেট, এই ইউরেথ্রা আসলো, দিস ইজ দি পেনিস, এখানে আসলো দিস ইজ দ্য স্কুটাম, অ্যানাস, স্যাক্রোকক্সিজিয়াল লিগামেন্ট, এখানে হচ্ছে স্ক্যাল টিউবারোসিটি অ্যান্ড পেরিয়ানাল যে সমস্ত ফাসাগুলো মাসেলগুলো আছে এই জায়গাগুলোতে আছে। তাহলে পেরিনিয়াম এবং স্কুটামে যতগুলো ফাসা আছে, অল দি ফাসা বিকাম ডিস্ট্রয়েড বাই দি সর্টস অফ ডিজিজ। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আছে 2টা। এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল আঁকা হয়েছে, দেখো দিস ইজ অ্যানাস, এটা হচ্ছে স্যাক্রামের অংশ, এটা হলো, এটা কি বলতে পারছো এই ছিদ্রটা? সাইটিক ফোরামেন, এটা হলো সাইটিক ফোরামেন, এটা হলো ইস্কিয়াম, এটা হলো ইস্কিয়াম, এটা হলো স্ক্যাল টিউবারোসিটি, এই হলো কক্সিস, এই হলো স্যাক্রামের অংশ, দিস ওয়ান দি অ্যানাস। তো এখান থেকে দেখো দুটো স্ক্যাল টিউবারোসিটির মাঝামাঝি যদি একটা লাইন টানি এবং যদি পিউবিক সিম্পাইসিসের ওখান থেকে এটা কাট করে আর এটা যদি একদম টিপ অফ দি কক্সিসে কাট করে, তাহলে একটা এই যে কোয়াড্রাঙ্গেল হচ্ছে, মাঝখানে দাগ টানলে দুটো ট্রায়াঙ্গুলার এরিয়া হচ্ছে। এই ট্রায়াঙ্গুলার এরিয়ার ভিতরে কিছু অংশ আছে, এখানে রুট অফ দি পেনিস এই অঞ্চলটার ভিতরে অবস্থিত, রুট অফ দি পেনিস অ্যান্ড স্কুটাম, আর এই অংশের ভিতরে আছে তোমার পেরিঅ্যানাল রিজনটা। গ্রসলি আমরা এটা বোঝাতে চেয়েছি যে এখানে ইউরোজেনিটাল একটা দুটো ট্রায়াঙ্গেল ভাগ করা হয়েছে, ইমাজিনারি ট্রায়াঙ্গেল। যদি সিম্পাইসিস পিউবিস সামনে, পিছনে হচ্ছে স্যাক্রাল কক্সিস, দুই পাশে 2 স্ক্যাল টিউবারোসিটি, এই 4টা পয়েন্টকে যে কাট করা হয় একটা কোয়াড্রাঙ্গেল হচ্ছে, মাঝখানে দাগ টানলে দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে, এন্টিরিয়র ট্রায়াঙ্গেল অ্যান্ড পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। Urogenital causes of Fournier's gangrene lead to the initial involvement of the anterior triangle. যদি এর পজিটিভ অর্গানিজমটা তোমার ইউরোজেনিটাল কোনো অঞ্চল থেকে হয়ে থাকে, তাহলে ইট শুড ইনভলভ দি স্ট্রাকচার অফ দি anterior triangle, দ্যাট ইজ যে ট্রায়াঙ্গেলটা দেখালাম ওর anterior পোর্শনকে অ্যাফেক্ট করবে, whereas anorectal causes primarily involve the posterior triangle. তাহলে ইউরোজেনিটাল কজ যদি হয় এখানে এই এন্টেরিয়র ট্রায়াঙ্গেলকে অ্যাফেক্ট করবে, আর কোলোরেক্টাল কোনো কজ যদি হয়ে থাকে
তাহলে তোমার এই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলকে এই জায়গাগুলোকে এফেক্ট করবে। অর্থাৎ এখানে কক্সিস, তারপরে স্যাক্রাম, মানে দ্যাট ইজ পেরিঅ্যানাল রিজনগুলোকে ইনভলভ হবে। ইউরোজেনিটাল কজেস অফ ফর্নিয়ার্স গ্যাংগ্রিন লিড টু ইনিশিয়াল ইনভলভমেন্ট অফ দি anterior triangle structures, whereas anorectal causes primarily involve the posterior triangle structures. Blood supply to the, এখানে একটা ইন্টারেস্টিং থিং মনে রাখো, blood supply to the testes, bladder and rectum. তাহলে এই যে দুটো ট্রায়াঙ্গেল, anterior and posterior triangle আমরা বানিয়েছি, এখানে তো ব্লাড স্ট্রাকচারগুলোর ব্লাড সাপ্লাই তো আছে। বাট ইন্টারেস্টিং ইজ দ্যাট the blood supply of the testes, bladder and rectum originates directly from the aorta and not from the perineal vasculature, and for this reason they are rarely affected in Fournier's gangrene. সৃষ্টিকর্তার কত সূক্ষ্ম হিসাব আছে দেখো, testes, bladder and rectum, they supply directly from the aorta, not from the anorectal vasculature. That is why Fournier's gangrene যদি হয় anorectal region, এটাকে এই তিনটা স্ট্রাকচারকে এফেক্ট করে না। Clear? দেখো, here is a picture of a patient having Fournier's gangrene. পচে যায়, গ্যাংগ্রিন হয়ে পচে যায়, কি অবস্থা হয়েছে দেখেছো? পেনিসের স্কিন সব চলে গেছে, টেস্টিস আছে, যেহেতু টেস্টিসে ব্লাড সাপ্লাই ওখান থেকে আসে না, ও স্পেয়ার হয়ে গেছে, বেঁচে গেছে। তারপরে মানে পেরিনিয়াল রিজনের স্কিনগুলো গেছে, লোয়ার অ্যাবডোমেনের স্কিনগুলো সব গেছে, কি বিশ্রী অবস্থা হয়েছে দেখো। এটা একদম আপার মানে অ্যাবডোমেন আম্বলিকাসের ওপর পর্যন্ত এক্সটেন্ড করেছে। এখানে দুটো ইন্টারেস্টিং থিং মনে রাখো, এই যে একটা দেখো ব্যাগ লাগানো আছে, এটাকে কোনো কারণে হয়তো কলোস্টমি করা হয়েছিল, মেবি এটা ডিজিজের আগে, ওইটাই মেবি দি সোর্স, অথবা আফটার ডিজিজ কোনো কারণে ওটাকে করতে হয়েছে, মানে ফিকাল ডাইভারশনের জন্য। কারণ এখানে যেহেতু পেরিয়ানাল রিজনটা ইনভলভ হয়ে গেছে, এখান থেকে যদি অ্যানাস দিয়ে যদি স্টুল পাস হয়, তাহলে স্টুলগুলো উন্ডের চারিপাশে লাগলে তখন উন্ড হিল করাটা কঠিন হয়ে পড়বে। সেই জন্য স্টুল ডাইভারশনের জন্য এটা করা হতে পারে। এখানে নিচে আর একটা দেখো ব্যাগ আছে, তো এটা মনে হয় যে ইউরিন কালেক্টিং ব্যাগ। এইটা এই যে ক্যাথেটার দেওয়া আছে, কালেক্টিং ব্যাগ। তাহলে এই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আমাদের দুটো এক্সট্রা কাজ করতে হচ্ছে, ইউরিন ডাইভারশন করতে হচ্ছে, স্টুল ডাইভারশন করতে হচ্ছে। নাও হোয়াট শুড বি দি কজেস? প্রাইমারিলি দুটো কারণ ভাগ করেছি আমরা, অ্যানোরেক্টাল কজ অ্যান্ড ইউরোজেনিটাল কজ। ইউরোজেনিটাল কজ অ্যাফেক্টস দ্য anterior triangle structures and anorectal cause affects the posterior triangle structures. তো সেখানে ইউরোজেনিটাল কজ কি কি হতে পারে এই ফর্নিয়াস গ্যাংগ্রিনের জন্য দায়ী? অনেকগুলো কারণ আছে, এর ভিতরে গ্রসগুলো তোমরা মনে রেখো। প্রথম কথা হচ্ছে যে ইউরিথ্রাল স্ট্রিকচার। কোনো পেশেন্টের যদি ইউরিথ্রাল স্ট্রিকচার হয়ে থাকে, অথবা তার যদি ইউরিথ্রায় অনেক দিন ধরে ইন্ডোলিং ক্যাথেটার রাখতে হয়েছে, এরকম সিচুয়েশান যদি হয়ে থাকে, প্রলং অর নেগলেক্টেড ইউজ অফ কন্ডোম ক্যাথেটার। অনেক সময় পেশেন্টকে আমরা বলি যে ভাই তোমার ইউরিন তুমি হোল্ড করতে পারছো না, ইউ শুড টু ইউজ কন্ডোম ক্যাথেটার। তো এটা যদি প্রলং এবং নেগলেক্টেড ইউজ করি আমরা, সে দ্যাট ইজ, যেহেতু ইউরেথ্রাটা একটা ডাইরেক্ট ওপেনিং আছে, সেখানে যদি আমরা কোনো রকমের স্টেরিটি মেনটেন না করি, দ্যাট ইজ প্রলংড অ্যান্ড নেগলেক্টেড ইউজ অফ কন্ডোম ক্যাথেটার। তারপরে ইউরেথ্রাল ক্যালকুলাই, স্টোন হয়েছে ইউরেথ্রা, দ্যাট মে ক্রিয়েট এ কজ ইউরেথ্রাইটিস, দ্যাট ইজ ইনফ্লামেশন অফ দি ইউরেথ্রা। আচ্ছা, ট্রান্স ইউরেথ্রাল সার্জারি, যদি ইউরেথ্রার ভিতরে কোনো সার্জারি করে থাকি, দ্যাট মে বি এ কজ। আর কি হতে পারে? ইনফেকশন অফ দি পেরিইউরেথ্রাল গ্ল্যান্ডস অ্যান্ড প্যারাইউরেথ্রাল অ্যাবসেস। পেরিইউরেথ্রাল গ্ল্যান্ডে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, অথবা প্যারাইউরেথ্রাল অ্যাবসেস যদি হয়ে থাকে, ইউরেথ্রার চারিপাশে তো অ্যাবসেস হতেও পারে। আরেকটা হতে পারে কি, ইউরোজেনিটাল টিউবারকুলোসিস। টিবি একটা ডিজিজ যেটা হতে পারে না বা অ্যাফেক্ট করতে পারে না এমন কোনো জায়গা বডিতে কোথাও নাই। ইউরোজেনিটাল টিউবারকুলোসিস, ইউরেথ্রাল ক্যান্সার, প্রোস্ট্যাটিক বায়োপসি। হয়তো কোনো কারণে আমরা প্রোস্ট্যাটে বায়োপসি করেছি, সেখানে কোনো নেগলিজেন্সি রয়ে গেছে, সেখান থেকে একটা কারণ সৃষ্টি হতে পারে। তারপর প্রোস্ট্যাটিক অ্যাবসেস হলে হতে পারে। ইনসারশন অফ পিনাইল প্রস্থেসিস। ডু ইউ নো হোয়াট ইজ পিনাইল প্রস্থেসিস? পিনাইল প্রস্থেসিস হচ্ছে, এটা টার্মটা তোমরা জেনে রাখো, যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে, দোজ হু পারসন সাফার্স ফ্রম ইরেকটাইল ডিসফাংশন, দে হ্যাভ option to use these devices for erection.
এইটুকু শুধু জেনে রাখো, এরা ইরেকটাইল ডিসফাংশন হলে এই ডিভাইসটা ইউজ করা হয়, এটাকে বলা হয় পিনাইল প্রস্থেসিস। আরেকটা হচ্ছে কি আছে যে কনস্ট্রিকশন রিং ডিভাইসেস ফর ম্যানেজমেন্ট অফ ইডি। অনেক ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন ম্যানেজমেন্টের জন্য কিছু কনস্ট্রিক্টেড রিংও ব্যবহার করা হয়ে থাকে, তো সেক্ষেত্রেও এই প্রবলেমটা ঘটতে পারে। তাহলে এতগুলো কারণ আসতে পারে ফ্রম দি ইউরোজেনিটাল সাইড, ঠিক আছে। তো কনস্ট্রিকশন রিং ডিভাইসেস ফর ম্যানেজমেন্ট অফ ইরেকটাইল ডিসফাংশন। তো ইরেকটাইল ডিসফাংশনের জন্য আমরা অনেকগুলো অপশান আছে ট্রিটমেন্টে, তার মধ্যে একটা আছে প্রস্থেসিস, আরেকটা আছে তোমার কনস্ট্রিকশন রিং, আর আছে কিছু ড্রাগস। নাও অ্যানোরেকটাল কজ। অ্যানোরেকটাল কজের ভিতরে কতগুলো বড় বড় কারণ আছে। একটা হলো কি ইস্কুরেকটাল অর পেরিঅ্যানাল অর ইন্ট্রাস্পেন্ট্রিক অ্যাবসেস। পেলভিসে যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল যেটা আমরা দেখালাম, ওখানে অ্যানাসের দুই পাশে লেফট অ্যান্ড রাইট সাইডে তোমার দুটো স্পেস আছে। দিস স্পেস ইজ ফ্যাট ফিল্ড, সেখানে ফ্যাট দিয়ে ভরা আছে, একটা স্পেস আছে। বিকজ হোয়াই দিস স্পেস, আমরা যে যখন বসি তখন বাটকটা যেভাবে আমাদের এই বসার সারফেসকে টাচ করে, ওই জায়গাগুলোতে যাতে আমরা বসাটাকে ফেসিলিটেট করে, সেই জন্য ওখানে একটা তোমার ফ্যাট কন্টেইনিং ক্যাভিটি আছে, ফুসা আছে, যেটাকে আমরা ইস্কোরেক্টাল ফুসা বলি। এই ইস্কোরেক্টাল ফুসার একটা বাউন্ডারি আছে, অ্যানাটমিক্যাল বাউন্ডারি আছে, ওর কিছু কন্টেন্ট আছে। যদিও এটা ফ্যাট ফিল্ড, বাট ওর ভিতরে কিছু নার্ভ গেছে। এই ইস্কোরেক্টাল ফুসা ইট ইজ এ কমন সাইট ফর অ্যাবসেস। পেরিঅ্যানাল অ্যাবসেস আমরা যেটাকে বলি, কমনলি ইট অ্যাফেক্টস দি ইস্কোরেক্টাল ফুসা। ইট ইজ এ ভেরি কমন একটা ডিজিজ প্রসেস দ্যাট পেশেন্ট কেমস দ্যাট হ্যাভ মেক দি পেশেন্ট টু অ্যাটেন্ড দি সার্জনস। এই ইস্কোরেক্টাল ফুসা ভেরি পেনফুল জায়গা, বিকজ ওর ভিতরে কিছু সেন্সিটিভ নার্ভ আছে, তো সার্জিক্যালি ইম্পর্টেন্স আছে ওইটার, এটা একটু পড়ো। তো এই ইস্কোরেক্টাল ফুসাতে কোনো ইনফ্লামেশন হলে বা অ্যাবসেস হলে সেখান থেকে ফর্নিয়াস গ্যাংগ্রিন হতে পারে। রেকটাল মিউকোসাল বায়োপসি, আগে আমরা বলেছিলাম প্রোস্টেট বায়োপসি, এখানে বলছে রেকটাল মিউকোসাল কোনো বায়োপসি যদি করতে যায় সেখান থেকে হতে পারে। তারপরে হচ্ছে ব্যান্ডিং অফ দি হেমোরয়েডস। আমরা হেমোরয়েডসকে পড়াইছি, ওখানে ট্রিটমেন্টের একটা অপশান আছে যে ব্যান্ড দেওয়া হয়। তো ওই ব্যান্ড দিলে সেখান থেকে অনেক সময় হতে পারে যদি কোনো কারণে কোনো পেশেন্টের অ্যানাল ডাইলেটেশন প্রয়োজন হয়, যে পেশেন্ট অ্যানাল স্টেনোসিস হয়ে গেছে, হি অর শি নিডস ডাইলেটেশন অফ দ্য অ্যানাস, সেক্ষেত্রে আমরা এখানে ডিজিজটা আসতে পারে। আর আছে ক্যান্সার অফ দি সিগময়েড অর রেকটাম। যদি সিগময়েড কোলন এবং রেকটামে যদি ক্যান্সার হয়ে থাকে, সেখান থেকেও এই ফর্নিয়াস গ্যাংগ্রিন আসতে পারে। ডাইভার্টিকুলাইটিস, এটা একটা ডিজিজ, ডাইভার্টিকুলাইটিস অফ দ্য কোলনের ভিতরে হয় এটা, সেখান থেকে আসতে পারে। রেকটাল পারফোরেশন বাই ফরেন বডি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা গেল অ্যাক্সিডেন্টাল ফল হলো, একটা ফরেন বডি অ্যানাস দিয়ে বা পেরিয়ানাল রিজন দিয়ে রেকটামকে হিট করে পারফোরেশন করে দিল, এটা খুব একটা আনকমন কিছু না। আরেকটা কিছু ঘটতে পারে, কিছু কিছু সেক্সুয়াল অ্যাবিউজের জন্যে there are some person they are habituated to introduce some foreign bodies through the anus, সেটা ট্রমা করে তোমাকে অ্যানাল পারফোরেশন করতে পারে, সেটা হতে পারে। আরেকটা হতে পারে কি তোমার ইস্কিমিক কোলাইটিস, কোলনের ভিতরে যদি ইস্কিমিক কোলাইটিস বলে একটা ডিজিজ আছে সেটা হয়, সেখান থেকে আসতে পারে। আর একটা কি অ্যানাল স্টেনোসিস, অর্থাৎ অ্যানাসটা তার প্রপারলি ওপেন হয় না ডিউরিং দি অ্যাক্ট অফ ডেফিকেশন, দ্যাট ইজ কল্ড অ্যানাল স্টেনোসিস। এই ধরনের পেশেন্টের ভিতরেও এই ফর্নিয়াস গ্যাংগ্রিনটা আসতে পারে। তাহলে আগে আমরা পড়লাম ইউরোজেনিটাল কজ, এখন পড়ছি আমরা অ্যানোরেক্টাল কজ। এর বাইরে আরও অনেকগুলো কারণ আছে, সেগুলো কি আয়াট্রোজেনিক ট্রমা, কোনো কারণ ছাড়াই হয়তো আমরা পেরিয়ানাল রিজনে কোনো একটা ট্রমা হয়েছে, সেই ট্রমার থেকে ফলোয়িং দ্যাট ট্রমা দে আর ডেভেলপস এ হেমাটোমা, অ্যান্ড দ্যাট হেমাটোমা সামটাইমস মে বি ইনফেক্টেড অ্যান্ড সেখানে অ্যাবসেস হয়ে যেতে পারে। তাহলে ওই যে আগে আমরা বলেছিলাম পেরিয়ানাল অ্যাবসেস, ওই অ্যাবসেস হয়ে গেল তখন ওখান থেকে ফর্নিয়াস গ্যাংগ্রিন হতে পারে। তারপরে কটারাইজেশন হবে জেনিটাল ওয়ার্ডস, যদি আমরা ওকে কটার ট্রিটমেন্টের জন্য ওয়ার্ড নিয়ে ট্রিটমেন্টের জন্য এসেছে, তুমি কটারাইজেশন করে দিলে সেখান থেকেও এটা ঘটতে পারে। সার্কামসিশন অ্যানাদার কজ, ভেরি কমন থিং, মানে অল অফ দি মুসলিম বয়েজ আর হ্যাভ টু ডান সার্কামসিশন, তো এখান থেকে কোনো ক্রমে এটা ঘটতে পারে। তারপরে ম্যানিপুলেশন অফ লং স্ট্যান্ডিং প্যারাফাইমোসিস,
তারপরে আছে কি ফাইমোসিস অ্যান্ড প্যারাফাইমোসিস। প্রিপিউসের ইনফ্লামেশন হয়, গ্ল্যান্ডসের ভিতরে যদি ইনফ্লামেশন হয়ে প্রিপিউস নর্মালি বিফোর সার্কামসিশন প্রিপিউসটাকে রিট্রাক্ট করে যায়, দিয়ে পুরো গ্ল্যান্ডসটা এক্সপোজ হয়। ইট ইজ দি অ্যানাটমি। প্রিপিউস কি সেটাও জানো তো না, সেটাও বলতে হবে। ডু ইউ নো হোয়াট ইজ প্রিপিউস? ইজ ইট ইয়েস অর নো? ওকে, তো প্রিপিউসটা যদি গ্ল্যান্ডসের চারিপাশে ইনফ্লামেশন হয়, যে ইনফ্লামেশনের জন্য প্রিপিউসটা রিট্রাক্ট করতে পারছে না, তো যদি পার্শিয়ালি রিটার্ড করে এটাকে বলছে প্যারাফাইমোসিস। কমপ্লিট যদি একদম ফিক্সড হয়ে যায় প্রিপিউসটা গ্ল্যান্সের চারিপাশে, এই সিচুয়েশনটাকে আমরা বলি ফাইমোসিস। ঠিক আছে, তো ফাইমোসিস অ্যান্ড প্যারাফাইমোসিস এটাও ইন্ডিকেশন, এটা কাজ হচ্ছে অবলিফর্নিয়াস গ্যাংগ্রিনের। আর হলো কি দেখো, নন নাইট্রোজেনিক ট্রমা, অ্যানিম্যাল, ইনসেক্ট আর হিউম্যান বাইট। শুনতে একটু অবাক লাগতে পারে, হিউম্যান বাইট, ওই রিজনে হিউম্যান বাইট হবে কি করে? কত অ্যাবনর্মালিটি আছে, কত পারভার্সন আছে, দ্যাট মে হ্যাপেন। তাহলে অ্যানিম্যাল, ইনসেক্ট আর হিউম্যান বাইট, স্ক্রুটাল অ্যাবসেস, কোনো কারণে স্ক্রুটামে একটা অ্যাবসেস হয়েছে, সেখান থেকে হতে পারে ইনফেক্টেড হাইড্রোসিল। হ্যাভ ইউ হার্ড দি নেম হাইড্রোসিল? তো এই হাইড্রোসিলের ভিতরে যে ফ্লুইড থাকে, ইফ দি ফ্লুইড বিকাম ইনফেক্টেড ইন দি লং রান, ইট মে বি এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর দি ফর্নিয়াস গ্যাংগ্রিন। তারপরে আছে হাইড্রোসিলেক্টমি, হাইড্রোসিলে যে অপারেশনটা করা হয়েছে তার কারণের জন্য হতে পারে। তাহলে ভাসেক্টমি, ব্যালানাইটিস, ফাইমোসিস, ওই যে আগে বললাম প্যারাফাইমোসিস, ফাইমোসিস অ্যান্ড ব্যালানাইটিস, তিনটা টার্ম। ফাইমোসিস, প্যারাফাইমোসিস ইনফ্লামেটরি স্ট্রাকচার অফ দি প্রিপিউস, আর আছে ব্যালানাইটিস হচ্ছে কি, যে গ্ল্যান্সে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হচ্ছে ব্যালানাইটিস। তাহলে এই সমস্ত কারণগুলো হলে আমরা তোমার ফর্নিয়াস গ্যাংগ্রিন পেতে পারি। ক্লিয়ার?